সাধারণভাবে আমরা দেশ ভ্রমণ দেখি, কিন্তু টাইম মেশিনে আমরা অতীত ভ্রমণ আজকে দেখলাম। কিন্তু দ্রুত এখানে আমি আমার পরের প্রতিবেদন রাখবো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট আজ শুধু নয়, বারবার ইলেকট্রাল বন্ড নিয়ে তাদের বক্তব্য একেবারে পরিষ্কার। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি জানিয়েছেন, আজকেও জানিয়েছেন, কার্যত ক্লারিফাই করে দিয়েছেন ঠিক কী বলেছেন, কিভাবে তিনি চাইছেন যে সাধারণ মানুষের সামনে এই তথ্য একেবারে স্বচ্ছভাবে আসুক। দেখুন, ये पूरा का पूरा जो हिंदुस्तान का इंस्टीट्यूशनल फ्रेमवर्क है बीजेपी ने कैप्चर कर रखा है। इससे बड़ी एंटी नेशनल एक्टिविटी हो ही नहीं सकती। सीबीआई, ईडी, इनकम टैक्स डिपार्टमेंट का प्रयोग किया जा रहा है, कंपनीज को एक्सटॉर्ट किया जा रहा है, शेल कंपनीज उसमें भरी हुई हैं, और ये पूरा का पूरा जो ढांचा है प्रधानमंत्री ने क्रिएट किया है, इनका ब्रेन चाइल्ड है। নির্বাচনী বন্ডের মাধ্যমে দেশের বড় বড় কর্পোরেট কোম্পানিগুলি কোন দলকে কত টাকা অনুদান দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এই তথ্য সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে। তার কারণ নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য বলছে, মোদী সরকারের চালু করা এই প্রকল্পের জেরে বিজেপির ভান্ডার ফুলে ফেপে উঠেছে। বন্ড থেকে তারা একাই পেয়েছে ৬,০৬০ কোটি টাকা। ৫০ বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রে সরকার চালিয়েছে যে কংগ্রেস, বন্ড থেকে টাকা পাওয়ার নিরিখে তারা বিজেপির ধারে কাছেও নেই। এমনকি কংগ্রেসকে পেছনে ফেলে দিয়েছে তৃণমূল পেয়েছে প্রায় ১,৬০৯ কোটি টাকা। কংগ্রেস নির্বাচনী বন্ড থেকে পেয়েছে ১,৪২১ কোটি টাকা, যার জেরে নানা মহলে প্রশ্ন উঠছে, কর্পোরেটরা কেন কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি বা পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা তৃণমূলের প্রতি এত সদয় হলো, কিসের বিনিময়ে? এই প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও তথ্য বলছে, এমন কিছু সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান দিয়েছে যাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করছিল ইডি, সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সের মতো বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি। আবার এও দেখা গিয়েছে, এমন কিছু সংস্থা মোটা অঙ্কের চাঁদা দিয়েছে যারা বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচনী বন্ডের মাধ্যমে দেওয়া অনুদানের নিরিখে সবার ওপরে রয়েছে বিতর্কিত লটারি ব্যবসায়ী মার্টিন স্যান্টিয়াগো সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস। তারা কিনেছে মোট ১,৩৬৮ কোটি টাকার নির্বাচনী বন্ড। এই স্যান্টিয়াগোর মূল ব্যবসা লটারি, তিনি লটারি কিং নামেও পরিচিত। এই তালিকায় ২ নম্বরে আছে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, ৪১০ কোটি টাকার বন্ড কিনে তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের কুইক সাপ্লাই চেইন প্রাইভেট লিমিটেড। ইঙ্গিতপূর্ণ বিষয় হলো, বিশাল পরিমাণ টাকা অনুদান দেওয়া কয়েকটি সংস্থার বিরুদ্ধে গত কয়েক বছরে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করেছে। আবার অনুদান দেওয়ায় প্রথম সারিতে থাকা একাধিক সংস্থা বেশ কয়েকটা বড় বড় সরকারি বরাত পেয়েছে। কংগ্রেসের প্রশ্ন, ২০২৩ সালে এপ্রিল মাসে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রা সংস্থা ১৪০ কোটি টাকা অনুদান দিয়েছে, আর এর ঠিক ১ মাস বাদে তারা ১৪,৪০০ কোটি টাকা ঠানে বরিভ্যালি টানেল প্রকল্পের বরাত পাচ্ছে। এর মধ্যে কি দেওয়া নেওয়া নেই? ২০২১ সালের ৩রা মার্চ বেদান্ত গ্রুপ রাধিকাপুর ওয়েস্ট প্রাইভেট কয়লা খনির বরাত পাচ্ছে, আর তারপরই ২০২১ সালের এপ্রিল মাসে ২৫ কোটি টাকা অনুদান দিচ্ছে। এর মধ্যেও কোনো দেওয়া নেওয়া নেই। কুইক সাপ্লাই চেন সংস্থার পুরো শেয়ার ক্যাপিটালের পরিমাণ যেখানে মাত্র ১৩০ কোটি টাকা, সেখানে দেখা যাচ্ছে তারা ৪১০ কোটি টাকা অনুদান দিচ্ছে। এটা কি করে সম্ভব? এই কোম্পানি নেপথ্যে কে আছে? তারা কেন এত টাকা অনুদান দিচ্ছে? প্রশ্ন কংগ্রেসের। कुछ साल पहले नरेंद्र मोदी जी ने ये हिंदुस्तान का जो पॉलिटिकल फाइनेंस का सिस्टम है उसको साफ करने की बात की थी। इलेक्टोरल बॉन्ड्स का जो कॉन्सेप्ट है वो नरेंद्र मोदी जी ने डेवलप किया और उसको इम्प्लीमेंट किया, और कुछ ही दिन पहले इलेक्टोरल बॉन्ड की सच्चाई देश को दिखी है। जो नरेंद्र मोदी जी ने इलेक्टोरल बॉन्ड का कॉन्सेप्ट रखा है वो दुनिया का सबसे बड़ा एक्सटॉर्शन रैकेट है। সুপ্রিম কোর্টও দিল্লিতে, এসবিআই হেড অফিসও দিল্লিতে, ওটা দিল্লি থেকেই পেয়ে যাবেন। এ নিয়ে আমার কিছু বলার নেই। মোট ২টি তালিকা প্রকাশ করেছে কমিশন। একটিতে কোন সংস্থা কবে কত টাকার বন্ড কিনেছে তার হিসেব রয়েছে, অন্যটিতে রাজনৈতিক দলগুলি কখন কত টাকার বন্ড ভাঙিয়েছে সেই হিসেব রয়েছে। কিন্তু কোন সংস্থা থেকে কোন দলে চাঁদা গিয়েছে তার তথ্য এখনো পাওয়া যায়নি। এ নিয়ে শুক্রবার ফের সুপ্রিম কোর্টের কাছে ধমক খেয়েছে এসবিআই কর্তৃপক্ষ। এবিপি আনন্দ। এসবিআইয়ের এই নানা ধরনের অ্যালিবাই সত্ত্বেও সাধারণ মানুষের সামনে ভোটের আগে কি এই তথ্য স্বচ্ছভাবে সামনে আসবে, এই প্রশ্ন আমাদের থাকবে। কিন্তু এর পাশাপাশি আগামীকাল অর্থাৎ শনিবার দুপুর ৩টের সময় সম্ভবত জাতীয় নির্বাচন কমিশন গোটা দেশের ভোটের নির্ঘণ্ট একেবারে লাইভ প্রেস কনফারেন্সে আমাদের সামনে রাখবেন। সরাসরি এবিপি আনন্দেও সেই প্রেস কনফারেন্সের লাইভ সম্প্রচার আমরা করব। দ্রুত এখান থেকে দেখাবো আগামীকাল ৩টের সময় আমাদের দেশে ক দফায় ভোট,
এবং কোন কোন রাজ্যে কিভাবে ভোট পরিচালনা হবে তার বিস্তারিত তথ্য দেবে জাতীয় নির্বাচন কমিশন। দেখুন, কবে হবে লোকসভা ভোট, কত দফায় হবে নির্বাচন, কবে জানা যাবে ভোটের ফল, এই নিয়ে যখন দেশ জুড়ে জল্পনা তুঙ্গে তখন জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল সব প্রশ্নের উত্তর মিলবে শনিবার দুপুরে। শুক্রবার নির্বাচন কমিশনের মুখপাত্রের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় 2024 সালের লোকসভা নির্বাচন এবং কিছু রাজ্য বিধানসভার সময়সূচি ঘোষণা করতে 16ই মার্চ শনিবার বিকেল 3টে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। ওই সাংবাদিক বৈঠক ইসিআই এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে। পরে এ নিয়ে প্রেস বিবৃতিও জারি করে নির্বাচন কমিশন। 2014 সালে লোকসভা নির্বাচন হয়েছিল 9 দফায়, 2019-এ ভোট হয় 7 দফায়। সূত্রের খবর, এবার নির্বাচন হতে পারে 7 থেকে 9 দফায়। ভোট শুরু হতে পারে 16ই এপ্রিল, শেষ হতে পারে 17 থেকে 18ই মে, গণনা হতে পারে মে মাসের 20 তারিখ। বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে 31শে মে। সেই হিসেবে নতুন সরকার শপথ নিতে পারে মে মাসের শেষ বা জুন মাসের প্রথম দিকে। ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সম্প্রতি রাজ্যে আসে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তখন এক দফায় নির্বাচন করার দাবি তোলে রাজ্যের শাসক দল তৃণমূল। যখন ইলেকশন কমিশন পুরো বেঞ্চ এসেছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করেছিলেন তারা 2-3টি দাবি রেখে এসছেন যে বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়, ঠিক আছে, যে অনুপাতে সিট আছে সেই অনুপাতে একটা ফেজে নির্বাচন করা যায়, 42টা সিট একটা ফেজে হবে। পশ্চিমবাংলাতে এর আগের ভোটে এক দফায় হয়নি, দফায় দফায় হয়েছে। ফলে এক দফায় ভোট হবার মতন খুব পরিস্থিতি কি পশ্চিমবাংলায় তৃণমূলের সরকার রেখেছে নাকি? যখন পশ্চিমবাংলায় বামফ্রন্ট ছিল তখন মুখ্যমন্ত্রী কিন্তু বলতেন 8 দফায় ভোট হতে হবে। এখন তো হাল খুব খারাপ, মুখ্যমন্ত্রী বলা উচিত ছিল আরো বেশি দফা করা জরুরি। উনি বলতে পারছেন না, উনি এখন উল্টো কথা বলছেন এক দফা। তবে এক দফা না 920 কোম্পানি, এগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে। লোকসভা ভোটে গোটা দেশের মধ্যে বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে লোকসভা ভোটে বাংলায় তারা 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়। জঙ্গি উপদ্রুত জম্মু কাশ্মীরের জন্য 635 কোম্পানি চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী, রুট মার্চও শুরু করে দিয়েছেন জওয়ানরা। কেন্দ্রীয় যে বাহিনী আসবে সেটা যেন ভোটারদের উপর প্রভাব খাটানো, ভোটারদের উপর আতঙ্ক তৈরি, ভোটারদের প্রভাবিত করা, বিজেপির হয়ে কাজ করা, এই ধরনের বেশ কিছু অভিযোগ এসেছিল। আতঙ্ক তৈরির জন্য শীতলকুচিতে গুলি চালানো, প্রাণহানির ঘটনা ঘটেছিল। এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে, আশা করি সেগুলো কমিশন খেয়াল রাখবেন। 27 দিনে 56 জনকে খুন করেছিলেন, ভুলে গেছেন? সব সময় হিসাব হবে, বন্দুকের বদলা বন্দুক দিয়ে নয়, আইনি বিচার হবে। এই পরিস্থিতি যদি তৈরি না হতো তাহলে আজকে কেন্দ্রীয় বাহিনীরও প্রয়োজন হতো না। লোকসভা ভোটের সঙ্গে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। পাশাপাশি এ রাজ্যের কয়েকটি আসনে হতে পারে উপনির্বাচন। তাপস রায় পদত্যাগ করায় খালি হয়েছে বড়নগর বিধানসভা আসনটি এবং ইদ্রিস আলীর মৃত্যুতে খালি হয়েছে ভগবানগোলা বিধানসভা আসন। আগে থেকেই খালি ছিল তৃতীয় নির্বাচন কমিশনের পদটি। গত শনিবার হঠাৎ ইস্তফা দেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। সেই শূন্যপদ পূরণের পরদিনই ভোট নির্ঘণ্ট ঘোষণার তারিখ জানিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচনের দিন ঘোষণার পরেই আনুষ্ঠানিকভাবে বেজে যাবে ভোটের দামামা। চালু হয়ে যাবে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি। বিজেন্দ্র সিংহ, রুমা পাল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। অর্থাৎ আগামীকাল মানে শনিবার দুপুর 3টের সময় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে। আমাদের এই রাজ্যে ক দফায় ভোট হবে, আপনার এলাকায় কবে ভোট হবে, কি তার তারিখ একেবারে স্পষ্ট হয়ে যাবে সেই জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন থেকে সরাসরি সম্প্রচার করব আমরা। আর এবার দেখাবো যে সি ভোটারের সমীক্ষা কি বলছে। যদি এই মুহূর্তে মানে এই 10 তারিখ অবধি যে সমীক্ষা চলেছে তাতে এই রাজ্যের 42টা আসনে ভোটে কি হতে পারে, সি ভোটার কি বলছে দ্রুত আপনাদের দেখাবো। সি ভোটার বলছে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 23টা আসন, বিজেপি পেতে পারে 19টা আসন, বাম এবং কংগ্রেস কোনো আসন পাচ্ছে না বলে সি ভোটারের এই সমীক্ষা দেখানো হচ্ছে। আবার বলছি, লোকসভা ভোটে 42টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 23টা আসন, বিজেপি পেতে পারে 19টা আসন, বাম এবং কংগ্রেস কোনো আসন পাচ্ছে না বলে সি ভোটারের দাবি। এবার দেখাবো যে 2019-এর তুলনায় এই ওপিনিয়ন পোলে ঠিক কতটা তফাৎ। 2019-এ শেষ লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 22টা আসন,
বিজেপি পেয়েছিল 18টা আসন, কংগ্রেস পেয়েছিল 2টো আসন। আর এই ওপিনিয়ন পোলে দেখানো হচ্ছে কার্যত মেরুকরণ হচ্ছে, তৃণমূল কংগ্রেস 23টা আসন পাচ্ছে, বিজেপি পাচ্ছে 19টা আসন। পরের প্লেটে আসবো। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কারা কত শতাংশ ভোট পেতে পারে? তৃণমূল কংগ্রেস পেতে পারে 42% ভোট। সি ভোটারের সার্ভে বলছে বিজেপি পেতে পারে খুব কাছাকাছি 41% ভোট, বামেরা পেতে পারে 4%, কংগ্রেস পেতে পারে 3%, অন্যান্যরা 10%। পরের প্লেটে আসব। লোকসভা ভোটে যদি শতাংশের হিসেব করি, যেটা শেষ লোকসভা ভোটে অর্থাৎ 19-এর ক্ষেত্রে হয়েছিল, ওপিনিয়ন পোলের ক্ষেত্রে কতটা তফাৎ দেখব। তৃণমূল কংগ্রেস 2019-এর লোকসভা ভোটে পেয়েছিল 43% ভোট, আর এই ওপিনিয়ন পোলে সি ভোটার দিচ্ছে তাদের 42%। বিজেপি পেয়েছিল 41% ভোট, বিজেপি হুবহু 41% ভোটেই থাকছে। কংগ্রেস পেয়েছিল 6% ভোট, কংগ্রেস কমে হচ্ছে 3%। বামফ্রন্ট পেয়েছিল 6% ভোট, সেটা কমে হচ্ছে 4%, অন্যান্যরা 4%, আর এই সার্ভেতে অন্যান্যরা দেখানো হচ্ছে 10%। এখানে আমার সামান্য একটু খটকা আছে, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে অন্যান্যরা 10% কেন, এই প্রশ্ন আমার সার্ভেয়ারদের কাছেও থাকবে। পরের প্লেট। আপনারা জানেন আমরা বলেছি যে শুধুমাত্র সি ভোটার নয়, অন্য সমস্ত সংস্থার অন্যান্য টেলিভিশন চ্যানেলেরও সার্ভে একেবারে স্বচ্ছতার সঙ্গে আপনাদের সামনে রাখবো। তার কারণ, ওই যে কারণটা খুব স্পষ্ট, যে সার্ভে কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, বিভিন্ন নামী সংস্থা তা করে থাকে। সমস্ত সংস্থার সার্ভে কখনো কখনো ঠিক হয়, কখনো কখনো ভুল হয়। শেষ গত 5 রাজ্যের যে ভোট হলো তাতে সার্ভে বেশিরভাগ ক্ষেত্রে একেবারে ফেল করেছে। সুতরাং আমরা সবার সার্ভে সমানভাবে দেখাই। ইন্ডিয়া টিভির সার্ভে বলছে তৃণমূল কংগ্রেস এই 42টা আসনে, যে সার্ভে হয়েছিল এই মাসেই ইন্ডিয়া টিভি সিএনএক্সের সার্ভে, তাতে তৃণমূল কংগ্রেস 21টা আসন, বিজেপি পেতে পারে 20টা আসন, খুব কাছাকাছি, এবং ইন্ডিয়া জোট, তৃণমূলকে ইন্ডিয়া থেকে বের করে দেখানো হচ্ছে, অর্থাৎ বাম অথবা কংগ্রেস, তারা পেতে পারে 1টি আসন। দেখানো হয়নি যে বাম পাচ্ছে না কংগ্রেস। আবার বলছি, এই যে সমীক্ষার ফলাফল, এটা ইন্ডিয়া টিভি সিএনএক্সের সমীক্ষা যা এই মাসে হয়েছে। আবার বলছি, তৃণমূল কংগ্রেস 21টা আসন, বিজেপি 20টা আসন, ইন্ডিয়া জোট অর্থাৎ বাম বা কংগ্রেস পাচ্ছে 1টি আসন। পরের প্লেটে আসবে। নিউজ 18 যে সমীক্ষা কালকে প্রকাশিত হয়েছে, সেই সমীক্ষা দেখাচ্ছে বিজেপি পেতে পারে 42টার মধ্যে 25টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 17টা আসন। আবার বলছি, এখানেও একটা দ্বিমুখী লড়াই হচ্ছে, মেরুকরণ হচ্ছে। বিজেপি 25টা আসন পেতে পারে বলছে এই সার্ভে, এবং 17টা আসন দেয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে। পরের প্লেটে আসব। ইন্ডিয়া টুডের সমীক্ষা গত মাসে যা সামনে এসেছে, তাতে পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে 22টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, 19টা আসন পেতে পারে বিজেপি, এবং ইন্ডিয়া, এক্ষেত্রেও বাম না কংগ্রেস বলা হয়নি, ইন্ডিয়া জোটকে দেওয়া হয়েছে 1টি আসন। 22, 19 এবং 1টি আসন। প্রাথমিক প্রতিক্রিয়া বিশ্বনাথ চক্রবর্তী। সুমনদা, দুটো আবার মনে হয় খুব স্পষ্ট বলা দরকার যে এই সমীক্ষার মধ্যে সিএ এর ইম্প্যাক্ট মানে অ্যাসেস করা হয়নি। ফলে নাগরিকত্ব সংশোধনী আইন চালু হওয়ার পরে মাইনরিটি ভোটের কনসলিডেশন হয় নাকি হিন্দু ভোটের কনসলিডেশন হয়, কিভাবে হয়, সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয় যেটা, সেটা হলো প্রার্থী যখন সব প্রতিদ্বন্দ্বিতায় সবাই নামবে, তখন কিন্তু বুঝতে পারবো। কারণ মনে রাখবেন, এখানে তৃতীয় পরিসর আছে, মানে বহু আসন হতে পারে, অন্তত 12টা এমন আসন আছে যে আসনগুলোতে তৃতীয় পক্ষ যদি 5%ও ভোট পায়, তাকে কিন্তু ইম্প্যাক্ট তাতে আমরা দেখতে পাবো। ফলে এটা আমাদের কিন্তু মাথাটা, ধরুন বর্ধমান পূর্ব আসন, বর্ধমান দুর্গাপুর আসন, এমনকি হাওড়ার মতন আসনেও বাম প্রার্থীরা যদি খুব বেশি ভোট, অর্থাৎ বিরোধী ভোট যদি বিভাজিত হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের লাভ হবে। এই ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কিন্তু সবচেয়ে আমার মনে হয় ইম্পর্টেন্ট যে পলিটিক্যাল কমেন্টটা আমি এই কনটেক্সটে করতে চাই, যে সন্দেশখালির ইস্যু আসার পরে রাজ্যের গ্রাম থেকে শহর সর্বত্র যেভাবে বলা যায় মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ, সেইটাকে বিজেপি কাজে লাগাতে পারছে কিনা সেরকম একটা ইঙ্গিত কিন্তু সমীক্ষায় উঠে আসছে। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে সমস্ত ফেভারেবল কন্ডিশনগুলো যদি বলা যায়, তাহলে 2016 সালের পরে বিজেপি উত্থান হয়েছে, এই প্রথম বিজেপি একটা ফেভারেবল কন্ডিশন পেল। কি কি পেল? প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই, মানে নির্বাচনের ঘোষণার আগেই তিনি 4টে জনসভা করেছেন, যথেষ্ট জনসমাগম হয়েছে। প্রার্থী তালিকা ইতিমধ্যে কিছুটা ওনারা 50% প্রার্থী তালিকা ঘোষণা করেছে, 20 জনের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, সেটা মিটিয়ে তারা একটা ঐক্যবদ্ধ অবস্থান নিতে পেরেছে। এইবার যদি
সব কিছু ফেভারেবল কন্ডিশন থাকার পরে যদি বিজেপি অর্ধেকের বেশি আসন না পায়, আমার পলিটিক্যাল কমেন্ট হলো তাহলে রাজ্য রাজনীতিতে বিজেপি উপযুক্ত নয়, অর্থাৎ পশ্চিমবাংলার রাজনীতির কনটেক্সটে বিজেপি উপযুক্ত নয়, এটা তাদের মানতে হবে যে পশ্চিমবাংলায় 35% মুসলমানদেরকে নিয়ে এই রাজ্যে বিজেপি উপযুক্ত। সময়দা, দুটো জায়গায় ব্যক্তিগতভাবে আমার খটকা লেগেছে। এক হচ্ছে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে অন্যান্য 10% ভোট, এটা খুব স্বাভাবিক ঘটনা নয়, অন্তত আমার ইদানিংকালে মনে পড়ে না। আর একটা হচ্ছে কোথাও একটা খেয়াল রাখতে হবে, ঠিক যেমন বিশ্বনাথদা বলছেন সিএ এই সার্ভের পরে হয়েছে, এই সার্ভের মধ্যে কিন্তু প্রার্থী তালিকা নেই, মানে যার ফলে অনেকে বলছেন যে ইউসুফ পাঠান অধীর চৌধুরীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন, অধীর চৌধুরীর খেলাটা অনেক সহজ হয়ে গেছে, সেই অংশ কিন্তু আমার বলে নেওয়া দরকার যে এই সার্ভেতে তার ইঙ্গিত পাওয়া যায়। প্রথম হচ্ছে যে ভোটের যে পার্সেন্টেজ সার্ভেতে করা হচ্ছে, যেখানে কোনো দলকে 3% বা 4% ভোট দেওয়া হচ্ছে, সার্ভেতে একটা এররই থাকে +-5%। সুতরাং সিপিএম অন্তত -1% ভোট পাবে না পার্থদা, মানে এটুকু তো নিশ্চিন্ত। তো সেই জায়গাটা বুঝতে হবে, ফলে এত লো পার্সেন্টেজটা নিয়ে কিন্তু আলোচনা করার কোনো মানে হয় না। দ্বিতীয় হচ্ছে প্রার্থী তালিকা প্রকাশের ক্ষেত্রে ফার্স্ট মুভার্স অ্যাডভান্টেজ, সেকেন্ড মুভার্স অ্যাডভান্টেজ একটা বিষয় আছে। আমরা যদি দাবা খেলেন, দাবার ক্ষেত্রে যিনি আগে চাল দেন, লুডোর ক্ষেত্রে যিনি পরে চাল দেন, অধীরবাবু কিন্তু এই কথাটা বলেছেন যে আমরা রিলে রেসের শেষটার জন্য অপেক্ষা করছি। কয়েকটি কেন্দ্রের কথা বলবো, অধীরবাবু যদি বহরমপুরে দাঁড়ান, সেখানে এই সার্ভের গড়ের সঙ্গে হয়তো মিলবে না। দমদমে সুজন চক্রবর্তী দাঁড়ানোর পর কি এফেক্ট পড়ে? সত্যি তো তৃণমূল যোগ বিজেপি যে 41 বা 42, এই হাইপোথিসিসটা কিন্তু এই সার্ভেগুলোর থেকে উঠে আসছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি আইএসএফ এর মতো দল 10% পায় এবং বাম এবং কংগ্রেস মিলিয়ে 3-6% পায়, সেক্ষেত্রে লক্ষ্য করতে হবে এই সার্ভে যদি সত্যি হয় তাহলে অবাক করার মতন বিষয় হবে বলেই আমার মনে হচ্ছে। রবীন্দ্রনাথবাবু, একটা জায়গায় কিন্তু বাম এবং কংগ্রেসের সার্বিক জোট হবে, এটা কিন্তু এই ছবিটাও এখনো আজকেও স্পষ্ট নয়। না, জোট বারবারই বিবারবাবু বলেছেন জোট হচ্ছে না, হচ্ছে জোট বামফ্রন্টেরই হয় জোট, এটা হচ্ছে সিট অ্যাডজাস্টমেন্ট। এখন সিট অ্যাডজাস্টমেন্ট হলে আমি আপনাকে বলছি, যদি ঠিকমতো হতো, মুর্শিদাবাদ আপনি ভালো করে দেখবেন, মুর্শিদাবাদে যদি কথার কথা, আমার কথাতে কিছু যায় আসছে না, মোহাম্মদ সেলিম যদি দাঁড়াতেন, এটা যদি হয় তাহলে কিন্তু সেখানে ফেয়ার চান্স আছে যে সিপিএম সিটটা পাবে। যদি এরকম যদি হয়, এই রকম জাতীয় যে সিটগুলো, এরা কিন্তু বাইরে থেকে, আর আপনার এই যে ভোটের যে সার্ভে, এটা আমরা বলি 10% হচ্ছে সার্ভের ইউজুয়াল গিয়ে, এতে কিন্তু -5 +5 বইয়ে নয়, 10% 9.5 কোটি ভোটার, মানে 6.5 কোটি যদি ভোটার থাকে তাহলে 65 লাখকে করতে হয়, না হলেও অন্তত 65,000কে করা দরকার। 1% দিয়ে 0.5% দিয়ে বোঝা সম্ভব না। দেখুন, সার্ভে নিয়ে আলাদা করে আমার কিছু বলার নেই, তার কারণ হচ্ছে এ তো অনেকগুলোই সার্ভে হয় নিজের মতো করে, আর সার্ভের নিরিখে যদি আমাদের রাজনীতি থাকতো 2016তেই বিশ্বনাথ দ্বারা আমাদেরকে হারিয়ে দিয়েছিলেন। তো সুতরাং তা সত্ত্বেও আমাদের নিজস্ব পাটিগণিত আছে, আমাদের নিজস্ব অঙ্ক আছে, তা সত্ত্বেও আমাদের জনভিত্তি আছে, দৈনন্দিন 365 দিন মানুষের সাথে থাকা আছে, এবং নির্বাচনের সময় আমরা তো রেজিমেন্টের দল নই, তো নির্বাচনের সময়ে আমাদের আবার অনেক পাটিগণিক আমাদেরকে সাপোর্ট করে। তো সুতরাং এই ক্ষেত্রে আছে। আমার রবীন্দ্রনাথ দার কথাতে অদ্ভুত একটা জিনিস মনে হলো, প্রথম যখন পরিসংখ্যানগুলো তুমি দেখালে, রবীন্দ্রনাথ দা ওর সাথে সহমত পোষণ করছিল, কিন্তু তার যখন সিটের নিরিখটা শেষ পরিসংখ্যান রবীন্দ্রনাথ দাদের হলো। তা আমরা আবার বলছি, কোনো এরকম তাদের নিশ্চয়ই এর পেছনে কোনো সাইন্টিফিক কারণ থাকবে বা এর ভিত্তি থাকবে, কিন্তু আমরা এর ভিত্তিতে আমাদের রাজনীতি সবসময় বলি যে ইটস মোর অফ আ একাডেমিক এক্সারসাইজ। একদম রাজস্বী, আমার আপকি বার 400 পার মুড অফ দ্য নেশন, সেখানে দাঁড়িয়ে এইসব সার্ভে আমরা 3 রাজ্যের নির্বাচন দেখেছিলাম, সবাই জায়গায় বিজেপি নাকি হৈ হৈ করে হেরে যাচ্ছে, সব ধুলিস্যাৎ করে দিয়ে বিজেপি জিতে বেরিয়ে গেছে, এবং পশ্চিমবঙ্গেও এটাই হতে চলেছে। বিজেপি, আমার নেতা যখন বলে দিয়ে গেছে 35 টার্গেট যেখানে ফিক্সড করে দিয়েছে, তৃণমূল সিঙ্গেল ডিজিটে নেমে আসছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এসব সার্ভে আমাদের কাছে, কিন্তু তুমি যদি সবকটা সার্ভে গড় করো, তার ফলাফলও কিন্তু বিজেপির পক্ষে খারাপ নয়, গতবারের থেকে মোটামুটি সবগুলোই এগিয়ে আছে। 1% ভোট এখানে বিয়ে করে বাড়িয়ে দেখা হয়েছে। মানে পোল অফ পোলস, আমরা যেটা টেকনিক্যাল বিষয় বলি, অপিনিয়ন পোল যাবে, ঘন্টা হবে, তখন দেখবেন অপিনিয়ন পোলে সমস্ত আস্তে 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 বাড়িয়ে দিয়েছে, একজন বাড়িয়ে দিয়েছে, 25 দিয়ে দিয়েছে, আমরা দেখেছি। আজকের আপনার আলোচনার মুখটা অনেকটা ইলেকশন বন্ড সেন্ট্রিক, তো আমার মনে হচ্ছে বন্ডে যেরকম যে পরিমাণ টাকা বিজেপি পেয়েছে, আপনি আসনও হচ্ছে সেরকম পরিমাণ হচ্ছে এই সমীক্ষায় বেরোচ্ছে, ফলে ইটস ইন দ্য লাইটার সাইড। আমি আপনাকে বলতে পারি যে চর্মচক্ষে মানুষ পশ্চিমবঙ্গে যা দেখেছেন, ব্রিগেড সমাবেশ তো একটা এক্সাম্পল মাত্র, গত 3 বছর 4 বছর, তাতে
মানে যে কোনো মানুষ, বাম বিরোধী মানুষও বলতে বাধ্য হচ্ছেন যে বামেদের শক্তি বা বামেদের পুনরুত্থান ঘটছে। ভোট কত হবে এটা আমি বলতে পারছি না, বা আসন কত হবে, কিন্তু ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে মানে অ্যান্টি ইনকামবেন্সির একটা দিক ব্যর্থতা থাকে, সেটা হচ্ছে এই মেরুকরণের একটা সম্ভাবনাও থাকে, যে মানুষ এক্স এর জায়গায় ওয়াই কে বেছে নিচ্ছে। হ্যাঁ, এই মেরুকরণ তো এর আগেও হয়েছে রাজ্যে, কিন্তু যদি মেরুকরণের পরিণতি হয় যে বিজেপি যা করে, তৃণমূল তার বিরোধিতা করার নামে ঠিক সেই কাজগুলোই করে রাজ্যে, এবং দল বদল করে, এক দল থেকে আরেক দলে যায়, ফলে মানুষ বেসিক্যালি কোনো, আমি বললাম, পরিবর্তন দেখতে পায় না। যেটা মোর ইম্পর্টেন্ট, যে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া সুমন কোন এক্সটেন্টে বইছে, যে কালকে বিকেলে ইলেকশন ডিক্লেয়ার্ড হবে, তার 4 দিন আগে নরেন্দ্র মোদীকে, আমি বলছি, হরিয়ানার মুখ্যমন্ত্রী বদল করতে হচ্ছে, রাম মন্দিরের জিনিস থামেনি, কিন্তু রাজ্যের প্রেক্ষিতে 19 এবং 21 দুটো ক্ষেত্রেই বামেরা শূন্যতে নেমে এসেছিল। এটা নিয়ে কথা বলছে, আগে তারা মানুষের সাথে বন্ডিং করো, এমনি চারে নেমে আসে, চার হচ্ছে শনির মঙ্গল, সিপিএম শনির মঙ্গল। 2021-এর পরে এটা ঠিক, আমি পার্থদার সাথে একমত যে কর্পোরেশন সমেত একটার পর একটা উপনির্বাচনে দেখা গেছিল যে বামেদের ভোট বাড়ছে, এমনকি 14% পর্যন্ত হয়ে গেছিল। কিন্তু আপনি যদি শেষতম ইলেকশনটা হয়, দেখেন ধূপগুড়িতে যে বামেরা পুরসভা নির্বাচনের সময় 18%-এর কাছাকাছি ভোট পেয়েছিল, সেই বামেদের ভোটটা কিন্তু বাইপোলার যখন ভোট হলো তৃণমূল এবং বিজেপি, এবং অল্প 4,500 ভোটে তৃণমূল জিতেছিল বিজেপিকে হারিয়ে, সেখানে বামেদের ভোটটা 1 লাফে নেমে 6% হয়ে আমি আরেকটা জিনিস বলছি, যখন দেশের রাজনীতির কনটেক্সটে আপনি আলোচনা করবেন, যে দেখুন নরেন্দ্র মোদী সরকার গঠন করছে, এর একটা আবহ তৈরি হয়েছে। এই কনটেক্সটে দুটো রাজনৈতিক দলের কাছে বিপদ। একটা হলো জোটটা, যেহেতু ইন্ডিয়া জোটটা সেইভাবে হলো না, তাহলে মানুষ কিন্তু সরকার গঠনের কনটেক্সটে ভোট দেয়। তৃণমূল কংগ্রেসেরও এই সমস্যাটা পড়বে, যে আপনি দেখাচ্ছেন যে 6% ভোট তাদের 2021-এর থেকে কমছে। 2021-এ তৃণমূল পেয়েছিল 48% ভোট, এবার 42%-এ আসছে, 6% কমছে। বিজেপির ভোট বাড়ছে 39 থেকে 42%-এ আসছে। এইবার যে প্রশ্নটা আপনাকে বলতে চাই, যে সরকার গঠনের কনটেক্সটে যদি মানে মানুষ কিন্তু ভোট দেয়, বাম আমলেও আমি দেখেছি বামেরা বিধানসভায় যে পরিমাণে ভোট পেত 50% কাছাকাছি, লোকসভায় তাদের ভোটটা কমে গিয়ে 46%-এ আসতো, কংগ্রেস বেশি ভোট পেত। এবং এই প্রশ্নের মুখোমুখি হতে হতো যে তোমাদের ভোট দিয়ে কি হবে, তো দিল্লির ভোট বারবার পার্টি দলিলেও আছে। হয়েছে আপনি 2004-এর ইলেকশন যদি দেখেন, যেটা বাজপেয়ী সরকার যখন চলে যাচ্ছেন, আপনি তখন আমাদের রাজ্যে বামেরা প্রায় 34টা সিট, আমি যদি ভুল না করি, গোটা দেশে 61টা। ফলে এখানে কিন্তু আমি বলছি যে ভোট, কিন্তু পার্থদা, লোকের স্বপ্নভঙ্গটাও বলুন, তার কারণ লোকে ভেবেছিল যে বামপন্থীরা সরকারে যোগ দেবে, এবং সরকারে যোগ দিলে পশ্চিমবঙ্গের প্রকল্পের ক্ষেত্রে গোটা দেশে বামপন্থীরা 60টা আসন পেয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন যে সরকারে যোগ দেবেন বামপন্থীরা, কিন্তু এখান থেকে গোটা দেশের কথা হচ্ছে, গোটা দেশের ছবিটা সি ভোটার কি দিচ্ছে আমি দ্রুত দেখব। গোটা দেশের 543টি আসনের মধ্যে 366টি আসন পেতে পারে এনডিএ, ইন্ডিয়া জোট পেতে পারে 156টি আসন, অন্যান্যরা 21। আবার বলছি, গোটা দেশের 543টি আসনের মধ্যে 366টি আসন পেতে পারে এনডিএ, 156টি আসন পেতে পারে ইন্ডিয়া, অন্যান্যরা পেতে পারে 21টি আসন। পরের প্লেটে যাব। লোকসভা ভোটে কত শতাংশ ভোটকে পেতে পারে? এনডিএ পেতে পারে 46% ভোট, ইন্ডিয়া জোট পেতে পারে 39% ভোট, অন্যান্যরা 15%। পরের প্লেট। দল হিসেবে বিজেপি এবং কংগ্রেস আলাদা করে এই সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কত পেতে পারে গোটা দেশে? 316টা আসন পেতে পারে বিজেপি একাই, কংগ্রেস পেতে পারে 59টা আসন। কংগ্রেসের শেষ 2019 সালে সম্ভবত 52টা আসন ছিল, সেখান থেকে খুব একটা বাড়ছে না, 7টা আসন বেড়ে 59 কংগ্রেস, আর বিজেপি একাই 316টা আসন পেতে পারে। পরের প্লেট। দল হিসেবে বিজেপি এবং কংগ্রেস কত শতাংশ ভোট পেতে পারে? সি ভোটারের সমীক্ষা কি বলছে? 40% ভোট পেতে পারে বিজেপি, 20% ভোট পেতে পারে কংগ্রেস। আলোচনা আসবে। এটা যেটা আপনি শুরুতে বলছিলেন যে 10 বছর শাসন করার পরে সাধারণত একটা অ্যান্টি ইনকামবেন্সি হয়। ভারতবর্ষের রাজনীতির ইতিহাস যদি দেখেন, স্বাধীনতার পরে দেখবেন কংগ্রেসের তৃতীয় সরকার কিন্তু যথেষ্ট হোঁচট খেয়েছিল, ভোট কমে গিয়েছিল তাদের। এবং এই ক্ষেত্রে কিন্তু উল্টোটা হচ্ছে, বিজেপি গতবার 37% ভোট ছিল, তার ভোট যদি 40% হয় তাহলে 3% তার পক্ষে সুইং হচ্ছে। মানে এনডিএর ক্ষেত্রে গতবার 45% ভোট ছিল জোট হিসাবে, তার 1% সুইং হয়ে বেড়ে
46% হচ্ছে। ফলে এই যে সর্বোচ্চ মানে সারা ভারতবর্ষের ন্যারেটিভটা যদি দেখেন তাহলে পরিষ্কার এই যে রাজ্য ওয়াইজ আপনি ফলাফল দেখালেন না, 14টা রাজ্যে বিজেপি এককভাবে 50% ভোট পাচ্ছে, এনডিএ মিলে প্রায় 16টা রাজ্যে মানে তারা 50%-এর উপর ভোট পাচ্ছে। এই যে 50%-এর উপর 14টা রাজ্যে বিজেপি একাই ভোট পাচ্ছে ছোট বড় মিলে, এটা কিন্তু আমি বলছি যে ডমিনেশনকে প্রমাণ করে, যেটা 50-এর দশকে কংগ্রেসের ছিল। একদম শোনো, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া একেবারে নেই, এটা বুঝতে হবে। 40% ভোট শুধু একা বিজেপি এবং 46% এনডিএ যদি পায়, আসনের সঙ্গে যেভাবে অসরলরৈখিকভাবে এটা রিলেটেড, তাতে কিন্তু সত্যি এই ভোট শতাংশ পেলে এনডিএ জোট 400-র বেশি আসন পেতে পারে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। দ্বিতীয়, ইন্ডিয়া জোটের যে 156 আসন খুব লজিক্যাল। দক্ষিণ ভারতে বিজেপির অবস্থা সুবিধের নয় এবং সত্যি তো কেরালা বা তামিলনাড়ুতে বিজেপি আসন প্রায় পাবে না। সুতরাং মোটামুটি যা দেখা যাচ্ছে, এর থেকে কিন্তু একটা জায়গায় আসছি আমরা, পূর্ব ভারতে কিন্তু এই সমীক্ষার ফল যদি ঠিক থাকে তাহলে বিজেপি খুব ভালো ফল করতে চলেছে। তবে আমরা তো সমীক্ষার ফলের দিকে জিজ্ঞাসা চিহ্ন রাখি। বিজেপির সবচেয়ে বড় এই যে অ্যান্টি ইনকামেন্সিটা এলো না, তার মূল কারণ হচ্ছে বিজেপি যে কথাগুলো নির্বাচনী প্রতিশ্রুতিতে দিয়েছিল, আপনি ফলো করে দেখুন, সেগুলোর সঙ্গে আমি মানতে পারি না মানতে পারি, প্রত্যেকটি তারা পালন করেছে। 370 ধারা, রাম মন্দির, সিএএ, যে কটা তারা বলেছে সবগুলো তারা করবার চেষ্টা করেছে, উইথ দ্য রিস্ক যে আমাদের গেলে যাবে, আমরা করব। এটা একটা মূল কারণ। দ্বিতীয় নম্বর, এই যে স্ট্রং গভর্নমেন্ট, লোকে কিন্তু এখন স্টেবল গভর্নমেন্ট চায় না, একটা স্ট্রং গভর্নমেন্ট হলে বাজার তাতে ভরসা করে। এবং আপনি ধারাবাহিকভাবে আপনি যদি গত 8-9 মাসের হিস্ট্রি দেখেন তাহলে দেখবেন সেন্সেক্স কিভাবে উঠছে। এবং একটা কথা শোনা যায়, যে কথা শুনছি আমি বাজারে, যে যদি এটা শেয়ার মার্কেটে আমরা ওটা মোদিজি আসলে 1 লাখ উঠে কি হবে সেটা তো পরের কথা, কিন্তু এই যে বাজারের তার উপর ভরসা, এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, যেটা মানে সমস্ত রকম অনিশ্চয়তাটা কাটিয়ে দিচ্ছে। রাজস্বী, পন্ডিচেরিতে আমাদের আছে, দক্ষিণ ভারতে বিজেপির কোনো অস্তিত্ব নেই, এ কথা কর্ণাটকায় বিরোধী, তামিলনাড়ুতে আমরা কি ফল করব এবারে দেখতে পেয়ে যাবে, গোটা দেশই দেখতে পেয়ে যাবে। আর কেরালাতে খাতা খোলার জায়গাতেও চলে যাচ্ছে পরিষ্কার, মাথা চাপড়াবে, কারণ বামপন্থী মাথা চাপড়াবে। ত্রিপুরা গণ, পশ্চিমবঙ্গ গণ, এবার কেরালা। না, আমি রবীন্দ্রনাথদার একটা কথা একটু অবাক হলাম, সেটা হচ্ছে যে যদি সেন্সেক্স দেখি, শেয়ার মার্কেট গত 5-6 দিনে রেকর্ড ফল হয়েছে, 20 লক্ষ কোটি টাকা ভারতের শেয়ার মার্কেট থেকে বিদেশে চলে গেছে। তো সুতরাং আমি জানি না রবীন্দ্রনাথদা কোথা থেকে শেয়ার মার্কেটের এই পরিসংখ্যান পেয়েছে। আমি স্বাভাবিকভাবে দেখি যে শেয়ার মার্কেটের ওঠা নামাতে সরকার বদল হলে গরিব মানুষের কি হবে, সাধারণ মানুষের কি হবে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জে রেকর্ড ফল হয়েছে। এবং বিজেপির প্রতিশ্রুতি তো স্মার্ট সিটি ছিল, 20 কোটি জব চাকরি দেওয়া ছিল। এবার তোমাদের এই পরিসংখ্যানে আমি একটা মানে অদ্ভুত জিনিস দেখলাম, তৃণমূলকে 23টা সিট দিচ্ছে, আমরা এনডিএতেও নেই, ইন্ডিয়াতেও নেই, কিন্তু অল ইন্ডিয়াতে ওটা 21টা কি করে হয়ে গেল আমি বুঝতে পারলাম না। 7টা থেকে 5টা 9টা সিট পাবে বড়। আমার একটা জিনিস মনে হচ্ছে বারবার এই সমীক্ষার ক্ষেত্রে, আবার বলছি যে আপনি বলছিলেন যে বিজেপি তার প্রতিশ্রুতি পালন করেছে, আপনি 3টে বললেন, 370 ইত্যাদি ইত্যাদি, যে প্রতিশ্রুতিগুলো কাজে লেগেছিল তার পোলারাইজেশন পলিটিক্সের ক্ষেত্রে। এইবার আমি আপনাকে বলছি, কেরলে বলছে বামপন্থীদের এটা হলে পরের দিন আমি স্টুডিওতে আসার সুযোগ পেলে আমি নিশ্চয়ই ওকে অভিনন্দন জানিয়ে যাবো, আরো 50 বছর অপেক্ষা করতে হবে, এটা থাকুক ভালো এটা। ফলে আমি বলছি যে সরকার মিজারেবলি ফেল, আমি বললাম প্রাইস রাইজ থেকে শুরু করে, এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে, ইকোনমি থেকে শুরু করে, এগ্রিকালচার, আজকেরও দিল্লির বর্ডারে গিয়ে দেখুন কি কাণ্ড চলছে। এটা বলছে যে এই প্রো ইনকামবেন্সির যে সূচকগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি। আসলে একটা অ্যান্টি ইনকামবেন্সি এই স্বপ্ন থেকে একটু বাস্তবে আসি, পরিসংখ্যান এবং তথ্যের বাস্তবে। আমি কিষাণুকে বলবো যে আমরা তো অন্যান্যদের মধ্যে ধরিনি তৃণমূলকে, ইন্ডিয়ার মধ্যে
মধ্যে ধরেছি, যার ফলে অন্যান্যদের 21 নিয়ে তুমি চিন্তা করো না। এই রাজ্যতে আমাদেরকে তো ইন্ডিয়া জোটের অংশ না, কিন্তু এটা তো যে সার্বিক যে ছবিটা দিচ্ছি তার ইন্ডিয়া জোটের মধ্যে একদম আমরা ছাড়িনি, আমরা তো ন্যাশনালি ওইভাবে হিসেব করেছি। না, ওটা তো আমি বলেই দিলাম, সেটা তো পরিষ্কার বলে দিলাম যে রাজ্যে তৃণমূল কংগ্রেস 42টা আসনে আলাদা লড়ছে, কোনো অ্যাম্বিগুইটি নেই। আমি বলছি যে এইখানেই সমস্যাটা। আপনি যখন মোদির সাফল্য দেখছেন, মোদির উত্থান দেখছেন, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা দেখছেন, আপনার উল্টোটার দিকে তাকান, যদি বিরোধীরা কি করছে। বিরোধীরা এখনো জোটের আমি আছি কি নেই এই সমস্যাটাই ভুগছে। মানে আমি বলছি যে বিজেপির বিরুদ্ধে একটা বৃহত্তম জোট যদি সত্যি তৈরি করতে পারতো, তাহলে কিন্তু এই ছবিগুলো আপনি এতটা ওভারওয়েলমিং মেজরিটি আপনি দেখতে পেতেন না। দ্বিতীয় যেটা, মোদি যখন ন্যারেটিভ হিন্দুত্বের ন্যারেটিভ তৈরি করছে, বিজেপি বিরোধী যারা আছেন, মানে ইন্ডিয়া জোট যারা আছেন, তারা কি ন্যারেটিভ মানুষের সামনে রাখছে আপনি বলতে পারবেন যে কি ন্যারেটিভে এইবার ইন্ডিয়া জোট যাচ্ছে নির্বাচনে? আরো যোগ করুন যে ঐক্যবদ্ধভাবে কোনো একটা ন্যারেটিভ আদৌ তৈরি করা যাচ্ছে কিনা। এক্স্যাক্টলি। এবং মোদি বনাম অসংখ্য ইন্ডিয়া শরিক আলাদাভাবে লড়ছে। থার্ড যেটা, বিজেপির সাথে ব্যাকআপ পাওয়ার হিসাবে আরএসএস আছে, দেশের সর্বত্র ছড়িয়ে আছে, যারা স্ট্র্যাটেজি তৈরি করছে, গ্রাসরুট লেভেলে কাজ করছে। আপনি আমায় বলতে পারেন যে কংগ্রেসের সাংগঠনিক শক্তি কোথায় আছে, বা অন্য অসংখ্য দল, এই মায়াবতীর মতন দলদের সংগঠন কোথায় আছে? মানে শেষ পর্যন্ত সংগঠনটাকে করে না বিশ্বনাথ দা, স্ট্রংলি অপোজ দিস। সাধারণভাবে তো একটা ফল বোঝাই যাচ্ছে এবং সমীক্ষার তো কিছু গুরুত্বও আছে, কিন্তু অন্যদিকে বিরোধীদের কাছে আসার কোন জায়গাটা থাকতে পারে এটাও তো একটা বিশ্লেষক হিসেবে আমাদের ভাবা দরকার। দেখুন 46% আর 39% কিন্তু ভোটের পার্থক্য, এবং 15% মানুষ বাকিদের সঙ্গে আছেন। এই জায়গায় দাঁড়িয়ে এই 39 আর 46-এর পার্থক্য কিন্তু 7%, এবং সার্ভেতে কিন্তু ওই একই এরর, যে এররটার কথা আমরা বলি সেটা থাকে। ফলে বিরোধীরাও যদি আগামী দিনে একজোট হতে পারে না। শেষ পয়েন্ট হচ্ছে, মোবাইলের যুগে কিন্তু ভোট T20, অর্থাৎ ভোটের কয়েকদিন আগে কিন্তু নির্ধারিত হবে ভোটের ফল কি হবে। আবার দর্শকদের মনে করিয়ে দেব যে এই সমীক্ষা তখন সিএ নেই, প্রার্থী তালিকা সামনে আসেনি, প্রচার শুরু হয়নি বৃহৎভাবে। ভোট হবে আর দল বদল হবে না, এও আবার কখনো হয় নাকি? আজই দিল্লিতে বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং এবং দিব্যেন্দু অধিকারী। দেখুন, भारतीय जनता पार्टी के परिवार के साथ मिलकर बंगाल की जनता की मुक्ति के लिए छोटा सा भी अगर भी सहयोग मैं दे सकूं तो अपने आप अपने जीवन को मैं धन्य महसूस करूंगा। सरकारी तृणमूल पार्टी जो पश्चिम बंगाल की है उसको कोई मतलब नहीं है, वो सिर्फ और सिर्फ पुलिस और गुंडों के बल पर अत्याचार करके शासन में बने रहना चाहती है। এলেন, গেলেন, আবার ফিরে এলেন। সম্পূর্ণ হলো দলবদলের গোটা একটা বৃত্ত। 2019-এর লোকসভা ভোটের ঠিক মুখে তৃণমূলের টিকিট না পেয়ে যে অর্জুন সিং বিজেপিতে চলে গেছিলেন, বিজেপির টিকিটে লড়ে ব্যারাকপুর থেকে সাংসদ হয়েছিলেন, মাঝে তৃণমূলে চলে গেলেও আরেক লোকসভা ভোটের মুখে এদিন ফের পদ্মেই ঘর বাপসি হলো ব্যারাকপুরের সাংসদের। রাজনৈতিক মহলের ধারণা, বড়সড় কোনো অঘটন না ঘটলে এবার ব্যারাকপুরে তৃণমূলের পার্থ ভৌমিকের সঙ্গে লড়াই হতে চলেছে বিজেপির অর্জুন সিংয়ের। নতুন দলে যোগ দিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এদিন তৃণমূলকে আক্রমণ করেন অর্জুন। সন্দেশখালী থেকে রাজ্যের আইন শৃঙ্খলা, এমনকি সিএএ ইস্যুতে এদিন তৃণমূলকে বেঁধলেন ব্যারাকপুরের সাংসদ। एक संदेश खाली नहीं, पूरा बॉर्डर इलाका से लेकर पूरे बंगाल का हर विधानसभा कहीं ना कहीं संदेश खाली की तरह वहाँ के लोग जी रहे हैं। प्रशासन और गुंडे एक साथ मिलकर अपराध को अंजाम देते हैं। तुआ भाई हैं हमारे, जो नमोशूद्र भाई हैं, जिनको सीए का जो कानून लागू हो गया उससे रिकॉग्नाइज हुआ कि नहीं, वो आज रिफ्यूजी नहीं हैं। वहाँ की सरकार, वहाँ के मुख्यमंत्री सीधे तौर पर करती हैं, उनको बरगलाया जाता है, उनको झूठ कहा जाता है। যে তৃণমূল ক্যান্ডিডেট করেনি সেই জন্য একজন চলে যাচ্ছেন, যিনি আবার বিজেপি থেকেই এসেছিলেন। আমি দেখলাম ওনাদের এক নেত্রী কিছু বলছেন, আপত্তি জানাচ্ছেন ইত্যাদি। দিদিভাই, আপত্তি জানিয়ে কি হবে আপনার? আর না হলে আমি ব্যারাকপুরের বিজেপি কর্মীদের বলবো পার্থ ভৌমিককে ভোট দিন। তাকে তৃণমূল কংগ্রেস ক্রিমিনাল গদ্দার বলে সম্বোধন করত। 107টা মামলার মালা ছিল গলায়। তো তারপরে তৃণমূল কংগ্রেস যাকে গদ্দার বললো, দলে নিয়ে তাকে গদাধর বানালো। আমাদের কাছে তো রাজনৈতিক অস্পৃশ্যতা নেই, আমাদের কাছে ডায়ালগটা সবসময় খোলা থাকে।
অর্জুন সিং এর সঙ্গে এদিন বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। ये संदेशखाली का मुद्दा सारा देश का मुद्दा है। बंगाल के माननीय मुख्यमंत्री एक महिला के नाते, जिसका पास से आदमी लोगों को बहुत प्रत्याशा था, सिर्फ 500 रुपया 1000 रुपया लक्ष्मी में एक भंडार ऐसा देकर के महिला का सम्मान नहीं होता है। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আরে ওর কষ্টটা বুঝুন। ও সাংসদ ছিল, ওর দাদা ওকে সাংসদ বলেও মনে করছে না, অন্য ভাইকে সাংসদের টিকিট দিয়ে দিয়েছে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওই প্যাকেজে চলে গেছে। ঝাঁকের কই ঝাঁকে ফিরছে, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। মানুষের কি লাভ? তো মানুষের কিছু লাভ হচ্ছে না। ধান্দা পোষালে তৃণমূল, ধান্দা না পোষালে বিজেপি, বিজেপিতে গিয়ে এমপি, সেখানে ধান্দা না পোষালে আবার তৃণমূল অভিষেকের হাত ধরে, আবার তৃণমূল এসে ধান্দা না পোষালে আবার বিজেপি। ধান্দা যদি রাজনীতির লক্ষ্য হয় তাহলে সেটা রাজনীতির দুর্ভাগ্য, মানুষের দুর্ভাগ্য। শনিবার 24 লোকসভার নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগের দিনও দল বদলের পালা চলছে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।